অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। হ্যাঁ, বলছি যে আজকে তো আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, আপনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফ থেকে রিপ্রেজেন্ট করেছেন, আরো 3টে সংগঠন যারা মামলাকারী তারাও গিয়েছিল। আপনি যেহেতু সরাসরি ওই মিটিং এ হাজির ছিলেন, আমার দর্শকদের জন্য যদি একটু ডিএর ব্যাপার নিয়ে কি কথা হলো যদি একটু বলেন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে বলেছেন, বলেই কর্মচারী পক্ষের আমাকে প্রথম বলার সুযোগ দিয়েছেন। আচ্ছা, তা আমি অত্যন্ত সুনির্দিষ্ট ভাষায় প্রথম যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে যে গত 15 বছরে তো আমাদের সরকার পক্ষের সঙ্গে কথা বলার কোনো সুযোগ ছিল না। তা কেন্দ্র এবং বহু রাজ্যে যে জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে, কর্মী পক্ষের প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে সেই রকম একটা কনসালটেটিভ কমিটি গঠন করার কথা, যারা নিয়মিত আলাপ আলোচনা করবে। তো এটা উনি সদর্থক কথাই বলেছেন। তারপরে যে বিষয়টা তুলে ধরেছে একটা ট্রেড ইউনিয়ন হিসেবে আমাদের তুলে ধরতেই হয়, সেটা হচ্ছে যে 19/5/2026 চিফ সেক্রেটারি যে 139 নম্বর CS অর্ডার বার করেছেন, যেখানে কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, তা আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে এই অর্ডারটা প্রত্যাহার করতে হবে, এটা কালা কানুন। তা উনি বলেছেন এটা আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। তা আমি বলেছি অর্ডার থাকলে প্রয়োগ হতেই পারে, সেক্ষেত্রে আপনি যে জেস্টার দেখাচ্ছেন এইভাবে সকলের সঙ্গে আলোচনা করার, সেক্ষেত্রে আপনি এই আদেশনামাটা প্রত্যাহার করুন। তো উনি চিফ সেক্রেটারিকে বিষয়টা দেখার কথা বলেছেন। আচ্ছা, এরপরে আমি যে বিষয়গুলো তুলেছি, একদম ডাউন ফ্লোরের যে কর্মচারী যাদের কথা কেউ বলে না, পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর 600 টাকা মাইনে পান, আপনার মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা, জীবিকা সেবকরা প্রায় 9 বছর কোনো বেতন পাচ্ছেন না। আবার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 9, 10, 11, 12-এ 16টা এলিমেন্টারি বিষয় পড়ান যে ভোকেশনাল টিচাররা বা এক্সপার্টরা, তাদের দীর্ঘ দিন ধরে কোনো বেতন বাড়েনি 13 বছর ধরে, এবং তারা মাত্র 20,000 টাকা বেতন পান, এবং তাদের ফেব্রুয়ারি 2026 থেকে বেতন বন্ধ। আচ্ছা, তা আমি তাদের স্থায়ী শিক্ষকরা যেভাবে বেতন পান সে কথাটা বলেছি। ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশন 1974 সালে অর্ডার হয়েছিল যে প্রতি 10 বছর যারা চাকরি করেছেন তাদের রেগুলার এস্টাবলিশমেন্টে পোস্ট থাক না থাক, পোস্ট না থাকলে তৈরি করে তাদেরকে স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করতে হবে, এবং 3 বছর চাকরি করলে কোয়াজি পার্মানেন্ট হবে। বামফ্রন্ট সরকারও এই নিয়মটা মেনে চলেছেন, কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটাকে বাতিল করে দেন। তা আমরা বলেছি ওয়ার্ক চার্জ কর্মচারীরা বিপুল বিপদে পড়ছেন, এদের এই অবস্থাটা থেকে মুক্তি দিতে হবে। তারপরে যেটা এসছে, উনি কিছু বললেন, উনি জানালেন না, উনি বললেন যে 600 টাকা মাইনে পাবে একজন, এটা তো ঠিক নয়। তা আমি নিশ্চয়ই দেখবো যে এরা কত ঘন্টা কাজ করেন, কি করেন, সেই হিসেবে আমি এদের বিষয়টা বিবেচনা করবো। আচ্ছা আচ্ছা। তারপরে যেটা আমরা বলেছি যে তৃণমূল আমলে যে পুলিশ কর্মী সহ অন্য একাধিক দপ্তরে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন এবং ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিয়েছেন, সেগুলো ফিরিয়ে দেয়া। তো উনি তাতে সুনির্দিষ্টভাবে সেগুলো করবেন বলেননি, কিন্তু এটা বলেছেন যে আমার সরকার কর্মচারী বান্ধব হিসেবেই কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা মূল প্রসঙ্গে চলে আসি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন 1 এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস এবং বিভিন্ন যে রাজ্য সরকারি কর্মচারী সকলে তাদের AICTI মেনে বকেয়া দিয়ে দিতে হবে। কিন্তু আপনার সরকার কিন্তু গ্যারান্টি মেডের কর্মচারীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যেসব পেনশন পান তাদের বাদ রেখে, ওয়ার্ক চার্জ কর্মচারীদের বাদ রেখে, ডেলিগেটেড কর্মচারীদের বাদ রেখে এই নির্দেশ আংশিক কার্যকর করেছে। আমরা চাইছি এই সকলের ক্ষেত্রে এটা কার্যকর হোক। বলেছেন হবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা তুলেছি যে
ভুল হিসেব করে কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে। যেমন সুপ্রিম কোর্ট বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে দিতে, কিন্তু পূর্বতন সরকার একটা কল্পিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে তার মাধ্যমে দিয়েছেন, ফলে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন যে রোপা 2009 পরিষ্কার বলা আছে বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে, তার সঙ্গে ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ যোগ করে তার উপরে দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এনারা ক্যালকুলেশন করেছেন শুধু বেসিক পে, সেখানে এক প্রস্ত বঞ্চনা হয়েছে। আবার এক প্রস্ত বঞ্চনা হয়েছে যে 1982 সাল ইকুয়াল টু 100 পয়েন্ট ধরে 536 পয়েন্টের উপরে দিয়ে গণনা করতে হবে, কিন্তু তারা কোথা থেকে একটা 605 সূচক এনে তার উপর গণনা করেছেন, ফলে এক প্রস্ত বঞ্চিত হয়েছেন। ফলে যে কর্মচারীরা পেয়েছেন তারা তাদের প্রাপ্যের 43% পেয়েছে, 57% কাটমানি হিসেবে আগে সরকার কেটে নিয়েছেন। আমরা বলেছি সঠিক হিসেব করে এই টাকাটা দিতে হবে এবং ব্যালেন্স অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে। আর প্রভিডেন্ট ফান্ডে রাখার কোনো কথা সুপ্রিম কোর্টে ছিল না, সেটা আমরা বলেছি যে 2 বছরের লকিং পিরিয়ড করেছে, তো উনি বলেছেন যে ওটা যাতে 6 মাসের মতো তারা টাকা তুলতে পারেন তার ব্যবস্থা আমি করছি। আচ্ছা, এবারে আমরা এসেছি যে সপ্তম পে কমিশন এবং এক মিনিট সামল একটু ক্লিয়ার হয়নি, তাহলে ডি এর ব্যাপারটা কি দাঁড়ালো? যে রোপা 2009 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, হ্যাঁ উনি যা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার জন্য সুপ্রিম কোর্ট মালহোত্রা কমিটিকে দায়িত্ব দিয়েছেন, মালহোত্রা কমিটি আমাদের যেরম নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা সমস্ত কিছু মিটিয়ে দেব। আমরা কর্মচারীদের সঙ্গে আইনি লড়াই করতে চাই না। আচ্ছা, সেটা কি মোটামুটি এই বাজেটেই কি তার রিফ্লেক্ট পাওয়া যেতে পারে? হ্যাঁ উনি সেটা বলেছেন, এবং আরো যেটা বলেছেন যে এখন 42% দিয়ে বাকি আমরা একটা স্ট্যান্ডিং অর্ডার করার কথা বলেছিলাম যে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়ার একটা পলিসি তৈরি করে একটা স্ট্যান্ডিং অর্ডার করার কথা। উনি বলেছেন আগে আমি 42% দিয়ে 22শে জুন যে বাজেট হবে সেখানে আমি ওই 2%, 4% এসব ঘোষণা করব না, একটা বড় অ্যামাউন্ট, আপনারা খুশি হবেন, ভালো খবর থাকবে, আমি একটা বড় অ্যামাউন্ট ঘোষণা করব এবং তারপরে 42% দিয়েটা আমি ক্লিয়ার করে দেবো, এইটা আগে ক্লিয়ার করে দিই ঘোষণা করবো। আচ্ছা, আর এই ক্যান্টিন এইদের যারা তাদেরও কি নতুন করে অর্ডার বেরোবে এর মধ্যেই নাকি? অর্ডার তো তাদের বেরিয়ে গেছে এবং বিভিন্ন দপ্তর থেকে হিসেব করে অর্থ দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন অর্থ দপ্তর সেগুলোকে দেওয়ার সিগন্যাল দেবে, এই হচ্ছে। আচ্ছা, তার মানে আপনাদের সঙ্গে সঙ্গেই তাদেরটাও হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম আশা করছি। সপ্তম পে কমিশন, সপ্তম পে কমিশনের ব্যাপারে উনি বলেছেন যে ডিসেম্বর 2026-এর মধ্যে সপ্তম পে কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা পড়ে যাবে। আচ্ছা, জানুয়ারি 2027-এ কর্মচারীরা এবং পেনশনাররা সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন এবং পেনশন পাবেন। বাহ, তো খুব ভালো খবর। হ্যাঁ, ভালো খবর। এবং আরেকটা বিষয় উনি বলেছেন যেটা আমাদের খুব ভালো লেগেছে, যে উনি নিয়ম, এবং আমরা বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলোকে না ডাকার প্রসঙ্গ তুলেছি, তো উনি বলেছেন না, এরপরে সব সংগঠনকেও ডাকা হবে। আচ্ছা, এটা ভালো, সব দিক দিয়ে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো কনফেডারেশনের পক্ষ থেকে একটা নীতি নিয়ে চলি যে সরকার কর্মচারীর স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নয়। সরকার যদি কর্মচারীর স্বার্থে কাজ করে আমরা সেই সরকারকে সমর্থন দেব, সেই সরকারের কাজকে বাহবা দেব। কর্মী বিরোধী কাজ করে, কর্মী বিদ্বেষী কাজ করে, যেটা পূর্বতন সরকার করেছেন, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করব, সেই সিদ্ধান্তের প্রতিবাদ করব। আচ্ছা, আজকের মিটিংয়ে কারা কারা ছিলেন? আজকের মিটিংয়ে ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। আচ্ছা, আর মুখ্যমন্ত্রী কি একাই ছিলেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, অর্থ সচিব ছিলেন, তার প্রধান উপদেষ্টা ছিলেন, আচ্ছা, এবং আরো এক গুচ্ছ অফিসার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার দর্শকদের কাছে আরেকটা বিষয় আছে আমি তুলেছিলাম, সেটা হচ্ছে পিএসসির দুর্নীতি, এবং উনি ডিসেম্বর এর মধ্যে 50,000 নতুন নিয়োগের কথা বলেছেন। আমরা বলেছি সেই নিয়োগ করার আগে আপনি সরকারের নিয়ন্ত্রিত যেসব নিয়োগ সংস্থা সেগুলোকে বাতিল করে, কারণ সরকারের নিয়োগ সংস্থা থাকলেই সরকারের বকলমে শাসক দল তাতে নিয়ন্ত্রণ করে এবং সেখানে
স্বজন পোষণ, রাজনৈতিক নিয়োগ এবং দুর্নীতি হয়। হুম তো সে কারণে পিএসসি কে পূর্বতন সরকার অর্থ দপ্তরের একটা শাখায় পরিণত করেছেন, হুম যার ফলে পিএসসি তার নিরপেক্ষতা হারিয়েছে। হুম হুম পিএসসি কে বামফ্রন্ট আমলে যেরকম সাংবিধানিক, নিরপেক্ষ, স্বচ্ছ, পেশাদারী নিয়োগ সংস্থা ছিল, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, হুম সেই রকম একটা সংস্থা হিসেবে গড়ে তুলে তার মাধ্যমে সমস্ত নিয়োগ। হুম। উনি বলেছেন আমি 5ই জুন হুম এই নিয়োগ পলিসি নিয়ে আমাদের সরকারের যে সেটা আমি বার করব। হুম। আশা করছি আপনাদের তাতে কোনো সমস্যা হবে না, নিরপেক্ষ স্বচ্ছ নিয়োগই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পুরো বিষয়টা নিজে উপস্থিত থেকে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে শুনেছেন এবং আপনার প্রত্যেকটা প্রস্তাবই উনি মান্যতা দিয়েছেন। এখন আমরা আগামী দিনের দিকে তাকিয়ে থাকবো। আর এটা নিয়ে লাস্ট প্রশ্ন আপনার কাছে, কোনো সরকারি নোটিফিকেশন কি বেরোবে এই টোটাল আজকের যা রেজুলেশন হলো? সেটা বেরোনোর নিয়ম নেই, আচ্ছা কিন্তু এইটার মিনিটস দেওয়ার নিয়ম সেটা এখন আমরা দেখবো যে মিটিং এর কিন্তু এই মিটিং এর সমস্ত বক্তব্য চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি এবং অন্যান্য অফিসাররা প্রত্যেকের বক্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে নোট করেছেন। এখন মিনিটস হয়তো দিতেও পারেন, আমরা জানি না, দেখি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন।